আজকের ভিডিওটিতে আমরা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তো আমাদের যে পৃথিবীতে যে সমুদ্রগুলি রয়েছে তার তলদেশে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়ে থাকে। তো আজকের ভিডিওটিতে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপগুলো সম্পর্কে এক এক করে আলোচনা করব এবং তাদের অবস্থানটি আমরা দেখব এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানব। তো সবার প্রথমেতে আমরা যে ভূমিরূপটি দিয়ে শুরু করব তার নাম হচ্ছে মহীসোপান। অর্থাৎ সমুদ্র তলদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিরূপ হচ্ছে এই মহীসোপান। তো সবার আগে জানবো যে মহীসোপান কাকে বলে। তো মহীসোপানের সংজ্ঞায় যেটি বলা হয়েছে যে মহাদেশের যে অংশ ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রে নেমে যায়, মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত সেই অল্প ঢালু এলাকাকে মহীসোপান বলে। এবারে আমরা একটি চিত্রের মাধ্যমেতে এই মহীসোপান যে ভূমিরূপটি, এই ভূমিরূপটি কোথায় অবস্থান করছে সেটি একটু দেখে নেব। তো তোমরা দেখো এই যে চিত্রটি রয়েছে এটি খুব সুন্দর একটি চিত্র। তো এই চিত্রটিতে দেখো এইখানেতে এটা হচ্ছে আমাদের মহাদেশীয় অংশ, এইটা, এই জায়গাটা। এবং এই মহাদেশীয় অংশের এই যে জায়গাটা এটা হচ্ছে সে উপকূল ভাগ এবং এই যে অংশটি রয়েছে এই জায়গাটাতে, এই অংশটিকে বলা হয় হচ্ছে মহীসোপান। এবং দেখো এখানেতে দেখানো হয়েছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে এই যে অংশটি যেটা রয়েছে এই অংশটিকে বলা হয় হচ্ছে মহীসোপান। আর এই যে মহীসোপান হয় এই মহীসোপানেতে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? তাই মহীসোপানের ঢাল হচ্ছে ১ ডিগ্রি বা তার কম। মানে খুব ঢালুভাবে এই মহাদেশীয় যে অংশটি আস্তে আস্তে এই মহাসাগরের দিকে নেমে যায়। তো যে কারণে মহীসোপানের যে ঢাল হয় সেই ঢাল হচ্ছে ১ ডিগ্রি বা তার কম। এর গভীরতা মোটামুটি ২০০ মিটারের মতন হয় এবং মহাদেশীয় শিলা অর্থাৎ সিয়াল দ্বারা গঠিত হয়। অর্থাৎ এটি একটি মহাদেশীয় অংশ, মহাদেশীয় আ যে অংশ সেইটা। তো সেইজন্য এটা সিয়াল দ্বারা গঠিত। অর্থাৎ আমরা যেটা জানি যে আমাদের যে ভূত্বক রয়েছে সেই ভূত্বকের যে ২ টি অংশ রয়েছে অর্থাৎ সিয়াল এবং সীমা। তো এই মহাদেশীয় স আ শি শিলা সিয়াল দিয়েই কিন্তু এই মহীসোপান তৈরি এবং সমুদ্রের তলদেশের প্রায় 8.6% স্থান এই মহীসোপানের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে মহীসোপানের এই যে অঞ্চলটি যেটি রয়েছে, এই অঞ্চলটি হচ্ছে মহাদেশের মানে এই যে টোটাল যে সামুদ্রিক যে এই এলাকা যেটা রয়েছে, এই টোটাল সামুদ্রিক এলাকার 8.6% স্থান এই মহীসোপানের অন্তর্ভুক্ত। মহীসোপানের পরেতে যে ভূমিরূপটি রয়েছে তার নাম হচ্ছে মহীঢাল। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ। যেটি আ কাকে বলে সেটি আগে জানবো। দেখো যে এই মহীঢাল হচ্ছে যে মহীসোপানের শেষ প্রান্তের ভূমি খাড়াভাবে সমুদ্রের তলায় নেমে যায় এবং মহীসোপান ও গভীর সমুদ্রের সমভূমির সংযোগস্থলের এই খাড়া অংশটিকেই মহীঢাল বলে। অর্থাৎ এই যে অংশটি অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মহীসোপান। আর এখানেতে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানের যে অংশটি রয়েছে, এই অংশটি খুব খাড়া ঢালে এই যে গভীর সমুদ্রের এই যে সমভূমি আছে, এই গভীর সমুদ্রের এই সমভূমিতে নেমে যায়। অর্থাৎ মহীঢাল হচ্ছে এমন একটি ভূমিরূপ যেটি এই মহীসোপান এবং গভীর সমুদ্রের সমভূমির মাঝেতে একটি সংযোগকারী ভূমিরূপ হিসেবে কাজ করে মানে অবস্থান করে। এবং এই যে অংশটা মনে রাখবে যে মহীসোপানের পরের যে খাড়াভাবে খাড়া ঢালেতে যে আ অংশটি এই গভীর সমুদ্রের সমভূমিতে নেমে যাচ্ছে, সেটি হচ্ছে মহীঢাল। এবং দেখো এখানে এই ছবিটিতে খুব সুন্দরভাবে আ পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মহীঢালের অংশ কোনটি। আর মহীঢালেতে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, দেখো যে মহীঢালের পরিমাণ হচ্ছে ৫ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি। আর এর গভীরতা ২০০ থেকে ৪,০০০ মিটার হয়ে থাকে। আর এটা মহাসাগরীয় শিলা অর্থাৎ সীমা দ্বারা গঠিত। এটা কিন্তু মহাদেশীয় অংশ নয়। এটা সম্পূর্ণ এই যে সামুদ্রিক যে মহাসাগরীয় যে পাত বা মহাসাগরীয় যে শিলা, যেটাকে সীমা আমরা বলছি ভূত্বকের যে আরেকটি যে অংশ সেই সীমা দিয়ে তৈরি এবং সমুদ্র তলদেশের প্রায় 7.4% স্থান এই মহীঢালের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে মহীঢাল আছে এটা 7.4% এলাকা অধিকার করে রয়েছে। অর্থাৎ এই যে গভীর সমুদ্রের সমভূমির এর 7.4% এই অংশটা হচ্ছে এই মহীঢালের অংশ। মহীঢালের পরেতে যে ভূমিরূপটি রয়েছে দেখো, সেটি হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ সমুদ্রের গভীরতম অংশেতে আমরা
প্রবেশ করে যাচ্ছি এবারেতে। তো ১ম এ জানবো যে এই গভীর সমুদ্রের সমভূমি কাকে বলে? দেখো, সমুদ্রের তলদেশে মহীঢাল যেখানে শেষ হয়, তারপর থেকে বিস্তীর্ণ প্রায় সমতল ভূমি গভীর সমুদ্রের সমভূমি নামে পরিচিত। অর্থাৎ এই যে অংশটা দেখো রয়েছে, এই যে পুরো যে অংশটা যেটা রয়েছে, এইটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ এই যে এখানেতে মহীঢাল শেষ হচ্ছে এবং এই মহীঢাল শেষ হওয়ার পরেতে এই যে অংশ যেটা রয়েছে, এই অংশটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি। অর্থাৎ দেখো এখানেতে এই যে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ এই যে অংশটা পুরোটা, এটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমির অংশ। আর এটা কিন্তু সমুদ্রের সবথেকে মানে একদম নিচেরকার গভীরতম যে অংশ আছে, সেই অংশটির মধ্যে পড়ে এটা। আর এই যে ভূমিরূপগুলো, এই ভূমিরূপগুলো কিন্তু আমরা মানে উপর থেকে দেখতে পাবো না। তার কারণটা হচ্ছে এই যে সমুদ্রের দেখো এই যে নীল যে জল রয়েছে, এই জলভাগ দ্বারা এই ভূমিরূপটা কিন্তু এই ভূমিরূপগুলো প্রত্যেকটা ভূমিরূপ কিন্তু জলের নিচে রয়েছে। যদি আমরা সমুদ্রের জলকে যদি সরিয়ে ফেলতে পারি বা আমরা যদি ইমাজিন করি, আমরা কল্পনা করি যে এই সমুদ্রের জলভাগটিকে আমরা সরিয়ে দিয়েছি, তাহলে দেখো এই ভূমিরূপগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। মানে আমরা দেখতে পাবো। জলভাগটা সরিয়ে দেওয়ার পরেতে এটা দেখতে পাবো। আচ্ছা, তো এখানে দেখো এর যে কি যেই গভীর সমুদ্রের সমভূমিতে বৈশিষ্ট্য কি দেখা যায়? এটি হচ্ছে সমুদ্রের গভীরতম অঞ্চল। আর এই অঞ্চলের গভীরতা হচ্ছে কত না ৩৫০০ মিটার থেকে ৫৫০০ মিটার বা তারও বেশি হয়ে থাকে। আরেকটা দেখো এখানেতে এই অঞ্চলটাকে সমভূমি বলা হয় ঠিকই। কিন্তু এই অঞ্চলটা আদতে কিন্তু সমভূমি নয়। মানে সমভূমি বলতে আমরা যেটা বুঝি তেমন কিন্তু নয়। কারণ এর উপরেতে উচ্চভূমি আছে, মালভূমি, শৈলশিরা, উপত্যকা, খাদ ইত্যাদি বিভিন্ন রকম ভূমিরূপ কিন্তু এই গভীর সমুদ্রের সমভূমির উপরেতেই কিন্তু অবস্থান করছে। তো যে কারণেতে এটা ভাবার কোনো কারণ নেই যে এই অংশটি সমতল বা একদম পুরো প্লেন সমভূমির মতন, তা কিন্তু নয়। আর এখানে দেখো এই যে গভীর সমুদ্রের সমভূমি, এটা মহাদেশ এই সাগরতলের সমুদ্র তলদেশের 50% স্থান, প্রায় 50% স্থান এই সমভূমির কিন্তু অন্তর্গত। এবং দেখো তোমরা দেখতে পাবে এটা কতটা বড়, অনেক বড় একটা জায়গা, যে জায়গাটাতে এই গভীর সমুদ্রের সমভূমি অবস্থান করছে এবং এর ওপরেতে আরো অন্যান্য ভূমিরূপগুলো অবস্থান করে থাকছে। তো 50% স্থান মানে মহাসাগরগুলোর 50% মানে তলদেশের 50% স্থান কিন্তু এই গভীর সমুদ্রের সমভূমির অন্তর্গত। এর পরের যে ভূমিরূপটি আছে সেটা হচ্ছে গভীর সমুদ্র খাত। তো এটা কাকে বলে না, এটা বলে হচ্ছে দেখো যে এই যে গভীর সমুদ্রের সমভূমির স্থানে, স্থানে অত্যন্ত গভীর ও সংকীর্ণ ও দীর্ঘ খাত আছে। এগুলোকেই গভীর সমুদ্র খাত বলে। যেমন দেখো যেটা এখানেতে রয়েছে যে প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে গুয়াম দ্বীপের পূর্বে অবস্থিত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা। তোমরা সবাই জানো যে মারিয়ানা খাত সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর সবথেকে গভীরতম খাত। আর এর গভীরতা অংশ হচ্ছে চ্যালেঞ্জার ডেপ্থ, যার গভীরতায় ১০,৯১১ মিটার। মানে গোটা একটা মাউন্ট এভারেস্ট পুরো এই চ্যালেঞ্জার ডেপ্থের মধ্যে ঢুকে যাবে এবং তারপরেতেও কিন্তু জায়গা থাকবে। তাহলে এর থেকেই বুঝতে পারছো যে এই মারিয়ানা খাত বা এই চ্যালেঞ্জার ডেপ্থ যেটা, এর গভীরতাটা কতটা। তো এর যে অবস্থানটা আমরা একটু দেখে নিই। দেখো এইটা, এই যে জায়গাটা দেখো, এইটা হচ্ছে সমুদ্র খাত। মানে গভীর সমুদ্র খাতগুলো হচ্ছে এইরকম জায়গাতে তৈরি হয়। এবং দেখো যেখানেতে এই যে একটা পাত আরেকটা পাতের নিচে যেখানেতে প্রবেশ করে যায়, যেটাকে আমরা এই অভিসারী পাত সীমানা যেটা বলি। তো এই অভিসারী পাত সীমানাতে যেখানে একটি সামুদ্রিক পাত একটি মহাদেশীয় পাতের নিচে যেখানেতে আ চলে যাচ্ছে, অধঃপতিত হচ্ছে। তো সেইরকম জায়গাতে এই যে জায়গাতে এইখানেতে এই সমুদ্র খাত তৈরি হয়। অর্থাৎ সমুদ্রের যে অত্যন্ত গভীরতম যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলো কিন্তু এইরকম জায়গাতে তৈরি হয়ে থাকে। ঠিক আছে? তো এই দেখো এখানেতে তোমরা লোকেশনটা ভালো করে দেখো যে কোন জায়গাটাতে এই সমুদ্র খাতটি তৈরি হয়। এবারেতে দেখো এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে না, এই সমুদ্র খাত অত্যন্ত সংকীর্ণ, দীর্ঘ ও গভীর হয়। এগুলি প্রস্থে ১০০০ মিটার থেকে দৈর্ঘ্যে ১০০০ কিলোমিটার বা তারও বেশি হয়ে থাকে। আর এগুলি সাধারণত মহাদেশীয় উপকূলের ও বৃত্তচাপীয় দ্বীপমালার নিকটবর্তী সমুদ্রের এই যে পাত সীমানা অঞ্চলে অধিক লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে ছবিটি দেখো, এই ছবিটাতে এই যে পাত সীমানা রয়েছে, যেখানেতে একটি সামুদ্রিক পাত
অধঃপতিত হচ্ছে ঠিক এই জায়গাটাতেই কিন্তু এই ধরনের সামুদ্রিক খাতগুলো তৈরি হয়ে থাকে। আর এই সমুদ্র খাতের তলদেশের গভীর অন্ধকারে ঢাকা, কারণ এখানে সূর্যের আলো পৌঁছায় না। এতটাই গভীর যে এখানেতে সূর্যের আলো কোনোভাবেই পৌঁছাতে পারে না এবং এখানেতে জলের অত্যন্ত চাপ থাকে। মানে জলের চাপ খুব বেশি। যেহেতু গভীর হয় এবং সেই কারণেতে সমুদ্র জলের মানে এই যে অংশ যেগুলো থাকে, এখানেতে এই সমুদ্র জলের এই যে পুরো যে জলভাগের যে প্রেশারটা আছে, সেই প্রেশার কিন্তু অন্যান্য জায়গাগুলোর থেকে কিন্তু এই জায়গাতে অত্যন্ত বেশি থাকে। এর পরের ভূমিরূপটি হচ্ছে সামুদ্রিক শৈলশিরা। তো জন্ম যে কাকে বলে এটা দেখো, এখানেতে সংজ্ঞাতে যেটি বলা হয়েছে যে গভীর সমুদ্রের সমভূমির স্থানে স্থানে দীর্ঘ শৈলশিরা দেখা যায়। একে সামুদ্রিক শৈলশিরা বলে। যেমন এই আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ দিয়ে উত্তর দক্ষিণে ইংরেজি এস অক্ষরের আকৃতির মতো প্রায় ১৬,২০০ কিমি দীর্ঘ মধ্য আটলান্টিক যে শৈলশিরা রয়েছে সেটি এর উদাহরণ। তো এখানেতে দেখো ছবিতে যে এই যে সামুদ্রিক যে শৈলশিরা যেগুলো হয়, এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এগুলো মোটামুটি সমুদ্রের তলদেশে প্রায় মাঝখান থেকে বিস্তৃত হয়ে থাকে। অর্থাৎ এটাও কিন্তু একটি প্রতিসারি পাত সীমানা যেখানেতে এই শৈলশিরাগুলো তৈরি হয়ে থাকে। অর্থাৎ এই প্রতিসারি পাত সীমানাতে যখন একটি মানে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে যখন অগ্রসর হয়, তখন এই অ্যাস্তনোস্ফিয়ারের এই যে ম্যাগমা আছে, সেই ম্যাগমা এখান থেকে এখানে যে ফাটল তৈরি হয়, সেই ফাটল দিয়ে উঠে আসে এবং জমা হয় এবং ক্রমান্বয়ে এরম ম্যাগমা জমা হতে, হতে এই পাত সীমানা অঞ্চলগুলোতে এরকম মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করে। সামুদ্রিক শৈলশিরা তৈরি করে থাকে। যেরকম আটলান্টিক মহাসাগরের তলদেশেতে রয়েছে। আর এর বৈশিষ্ট্যগুলো কি? না, এই সমুদ্র তলদেশের প্রায় 23% অ্যা জায়গা জুড়ে হচ্ছে এই সামুদ্রিক শৈলশিরাগুলি অবস্থান করে। আর এই সামুদ্রিক শৈলশিরাগুলি কয়েক শত কিলোমিটার প্রশস্ত এবং প্রায় ৪,০০০ থেকে ৬,০০০ কিমি দীর্ঘ হয়। আর সামুদ্রিক শৈলশিরাগুলি সমুদ্র সমতল থেকে ১ থেকে ৩ কিমি উঁচু হয়। আর শৈলশিরাগুলি মূলত ব্যাসল্ট জাতীয় লাভা দিয়ে তৈরি। আর প্রতিসারি পাত সীমানায় এগুলি পরিলক্ষিত হয় আর এগুলো খুব ভূমিকম্প প্রবণ হয়, মানে এই অঞ্চলটা। যেহেতু হচ্ছে এখানেতে প্রতিসারি পাত সীমানা রয়েছে, এখানে ক্রমাগত ম্যাগমার আ উদগীরণ হতে থাকে। তো যে কারণেতে এই যে সামুদ্রিক শৈলশিরার এই যে অঞ্চল যেটা থাকে, সেই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। ভূমিকম্প হতেই থাকে। কিন্তু এই যে শৈলশিরা, এটাকেও আমরা উপর থেকে দেখতে পারি না। আর এখানেতে যে অগ্ন্যুৎপাত হয় সেটাও কিন্তু আমরা দেখতে পারি না। আর কারণ এখানেতে জলভাগ ধারা সম্পূর্ণ ওপরটাতে জল থাকার জন্য নিচে কি হচ্ছে আমাদের পক্ষে দেখা সেটা সম্ভবই নয়। ঠিক আছে? তো এইটা। এরপরে দেখো গভীর সমুদ্রের পাহাড়। এই গভীর সমুদ্রের পাহাড় আরও রয়েছে সমুদ্রের তলদেশে। তো এটা কাকে বলে দেখো, যে এই গভীর সমুদ্রের সমভূমির স্থানে, স্থানে ফাটল বরাবর অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট অনুচ্চ টিলার ন্যায় ভূমিরূপকে গভীর সমুদ্রের পাহাড় বলে। তো এই যে এইগুলো হচ্ছে এই গভীর সমুদ্রের পাহাড়। এই যে এই সমস্ত যেখানেতে এই কিছু, কিছু জায়গাতে এখানে দেখো এই অগ্ন্যুৎপাতের ফলেতে এই আগ্নেয় পদার্থ জমা হয়। এই পাত সীমানা অঞ্চলগুলোতে যখন অগ্ন্যুৎপাত হয় তার থেকে নির্গত বা এই গভীর সমুদ্রের সমভূমিতে এরকম ফাটল থাকলে সেই ফাটল দিয়ে ম্যাগমা বেরিয়ে আসলে আ সেই ম্যাগমা জমাট বেঁধে এরকম আ সামুদ্রিক পাহাড় তৈরি করে থাকে। তো এইগুলো হচ্ছে সেই পাহাড়ের মানে অবস্থানটি এইখানেতে। আর এইখানেতে এই পাহাড় সংক্রান্ত আরেকটা বিষয় আমি একটু বলে রাখি। দেখো এখানেতে গায়ট বলে আরেকটা এরকম সামুদ্রিক পাহাড় দেখা যায়। তো সমুদ্রের এই যে পাহাড়গুলো হয়, এই পাহাড়গুলো যেগুলোর মাথা হচ্ছে চ্যাপ্টা আকৃতির হয়। আর শীর্ষদেশটা চ্যাপ্টা হয়, সেগুলোকে এই গায়ট বলা হয়ে থাকে। সমুদ্রের তলদেশে চ্যাপ্টা শীর্ষদেশ বিশিষ্ট যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোকে গায়ট বলে। আর সাধারণত এই গভীর সমুদ্রের যে পাহাড়গুলো হয়, এগুলোর মাথা হচ্ছে চ্যাপ্টা হয় না। কিন্তু যদি চ্যাপ্টা হয়, যেগুলো চ্যাপ্টা আকৃতির হয়, সেগুলোকে এই গায়ট বলা হয়ে থাকে। আর এই পাহাড়ের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে এই মহাসাগর তলের প্রায় 30% জায়গা জুড়ে এই পাহাড়গুলো অবস্থান করে। এগুলি সাধারণত গম্বুজ আকৃতির হয় এবং সমুদ্র তলদেশে বিচ্ছিন্নভাবে অবস্থান করে থাকে। আর অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়জাত পদার্থ দিয়ে এই পাহাড়গুলো তৈরি হয়। আর এগুলোর উচ্চতা সমুদ্র তলদেশ থেকে 1000 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং
১০০ মিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। আচ্ছা, এর পরের যে ভূমিরূপ যেটি রয়েছে সেটি হচ্ছে এই অন্তঃসাগরীয় গিরিখাত। তো এই অন্তঃসাগরীয় যে গিরিখাতগুলো হয় তো সেগুলো কোথায় হয় এবং কাকে বলে সেটি জেনে নিই। তো দেখো, এই যে মহীঢালের প্রান্তীয় অংশে সমুদ্র তলদেশে নদী উপত্যকার মতো ভি এবং আই আকৃতির যে খাত পরিলক্ষিত হয় তাকেই অন্তঃসাগরীয় গিরিখাত বলে। অর্থাৎ এইগুলো, দেখো এই যে মহীঢাল আছে, এই মহীঢালেতে এই গিরিখাতগুলো তৈরি হয়ে থাকে যেগুলোকে এই অন্তঃসাগরীয় গিরিখাত বলে, এবং এই গিরিখাতগুলো হচ্ছে আমাদের যে ভূপৃষ্ঠের ওপরেতে নদীর মাধ্যমেতে তৈরি হওয়া যে গিরিখাতগুলো হয়, যেগুলো আই বা ভি আকৃতির হয়ে থাকে। তো ঠিক তেমনই সমুদ্রের তলদেশেতেও এই, বিশেষ করে এই মহীঢালেতে এই গিরিখাতগুলো এরকম ভি বা আই আকৃতির হয়ে থাকে এইগুলো। আর এগুলো কিন্তু এই মহীঢালেতেই পরিলক্ষিত হয়। এইগুলো এই গভীর সমুদ্রের যে জায়গাগুলো রয়েছে সেখানেতে কিন্তু এই আ গিরিখাত কিন্তু দেখা যায় না। সেখানেতে গভীর সমুদ্রের খাত তৈরি হয়ে থাকে। ঠিক আছে? গিরিখাতটা কিন্তু এই মহীঢালেতে হয়ে থাকে। আর এর বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ে? না, এগুলি প্রধানত ভি আকৃতির হয়ে থাকে। আর এর ঢাল ৫ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি পর্যন্ত হয়। এগুলি প্রধানত মহীসোপান আর মহীঢাল অঞ্চলেই গড়ে ওঠে। আর এগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ২ কিলোমিটার গভীরতাতে অবস্থান করে থাকে। তো এইগুলোই হচ্ছে সমুদ্র তলদেশের যে গুরুত্বপূর্ণ যে ভূমিরূপগুলো, যেগুলো আমাদের পৃথিবীর প্রায় সব মহাদেশ, এই সব মহাসাগরগুলোতেই কম বেশি লক্ষ্য করতে পারা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।